সবাইকে শুভেচ্ছা। আমি ডক্টর শাহিদ মাহমুদ। এর আগে রেপার্টরি নিয়ে একটি ভিডিও করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় পরবর্তী রেপার্টরি আলোচনা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের হোমিওপ্যাথিক শিক্ষার্থী এবং আমার চিকিৎসক ভাইদের যেন কাজে লাগে সত্যিকারের রেপার্টারাইজেশন পদ্ধতি এবং সে ব্যাপারে সতর্কতা, সে ব্যাপারে করণীয়, এই বিষয়গুলো নিয়ে রেপার্টরি সংক্রান্ত আলোচনা। অ্যাকচুয়ালি প্রথম আমি ইন্ট্রোডাক্টরি ভিডিও দেওয়ার পর একজন খুব দুর্দান্ত কমেন্ট করেছেন যে আপনি তো সমস্যা বলে গেলেন, সমাধান তো বললেন না। তো অ্যাকচুয়ালি সমস্যা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে, তারপরই আসলে সমাধানের চিন্তা। এই আপনি বুঝতে পেরেছেন যে সমস্যা এটা, এবার সমাধান। তো আগে আরও অনেক কিছু বোঝার আছে। অ্যাকচুয়ালি গতানুগতিক পদ্ধতিতে নির্বিচারে যেভাবে রেপার্টরি করা হয়, আমি অনেক কিছু এটা করতে দেখেছি। আগে জানতে হবে সেখানে আমাদের ভুলগুলো কোথায়। ভুলের বিপরীতেই হচ্ছে শুদ্ধটা। আমি বিভিন্ন সময় আমার বিভিন্ন জায়গায় বলেছি যে রেপার্টরি একটি দোধারি তলোয়ার। আপনি যদি ঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার কাজে লাগবে, আপনি তা দিয়ে আপনার উদ্দেশ্য সাধন করবেন, অন্য কিছু কাটবেন। আদারওয়াইজ যদি ভুলভাবে চালনা করেন নিজের গলা কাটবে। তো এই কারণে আমি সতর্কতাগুলো, একটা রেপার্টরি করতে গেলে প্রচুর সংখ্যক সতর্কতা লাগে, ক্রমান্বয়ে আমি সেগুলো তুলে ধরছি। এগুলোকে আমি ট্যাব বলি, রেপার্টরি ট্যাব। আপনার কাছে খুব ইন্টারেস্টিং লাগবে একটা কাজ, একটা রুব্রিক, একটা রেপার্টাইজেশন সিস্টেম, খুব মজা লাগবে, ইন্টারেস্টিং লাগবে। আপনি লাফিয়ে পড়বেন সেটা করার জন্য, আপনার মনে হবে আর এ সমাধান তো পেয়ে গেছি। কিন্তু অ্যাকচুয়ালি ইটস এ ট্র্যাপ। আপনি এটা করলে আমি ক্রমান্বয়ে আমার কথায় আপনার আস্তে আস্তে সেগুলো পেতে থাকবেন। যেমন ধরেন একটা উদাহরণ, এবার শুরু করছি আমার আলোচনা। অ্যাকচুয়ালি ট্র্যাপগুলো কি কি হয়। আপনি রেপার্টরি করার সময় পরিচ্ছন্নভাবে আমরা সাধারণত পাই মাথা ব্যথা। আপনি মনে করবেন আমার রোগী মাথা ব্যথা নিয়ে এসেছে, এবার মাথা ব্যথা রুব্রিকটা তো অবশ্যই দিতে হবে। মাথা ব্যথার রুব্রিকে ওষুধের সংখ্যা কত? আমরা যদি হোমিওপ্যাথ রেপার্টরিতে দেখি, আমরা দেখব যে শুধু মাথা ব্যথার রুব্রিকটিতে ওষুধের সংখ্যা 427টি। এবার এই 427টি ওষুধ যদি আপনি রেপার্টরিতে নেন, আমাদের ওষুধের ব্যবহারই হয়, খুব বেশি ব্যবহার হয় 100 ওষুধ, 150 ওষুধ, খুব বেশি ব্যবহার সর্বোচ্চ 200। 427টা ওষুধ নেওয়ার মানে এটা আপনাকে কোনোভাবেই হেল্প করবে না। এই রুব্রিকটা আপনাকে জাস্ট শুধু যে ঘটনাটা ঘটবে, ক্রমান্বয়ে আমার আলোচনায় আসবে, আপনার যে ওষুধগুলো আপনি পরবর্তীতে ফুল রেপার্টাইজেশন করলে অযথা ওয়েটের চেঞ্জ হবে। ওয়েটের চেঞ্জ কাকে বলে সেটা বলছি। যারা হোমিওপ্যাথিক শিক্ষার্থী এবং চিকিৎসক আছেন তারা জানেন যে আমাদের গ্রেড থাকে, তাই না? একটা ওষুধ যেমন মাথা ব্যথার এই রুব্রিকটার থার্ড গ্রেডে খুব একদম সর্বোচ্চ পয়েন্টে প্রায় 25-30টার মতো ওষুধ রয়েছে। বোল্ড আকারে থাকে আমাদের রেপার্টরিগুলোতে। 3 ডিগ্রি হিসেবে 3 মার্ক পায়, এরকম আছে প্রায় 30টার মতো ওষুধ। তারপর সেকেন্ড গ্রেডে আছে আরো বেশি, 50টার মতো ওষুধ। বাদ বাকি এই ওষুধগুলো সব নর্মাল গ্রেডে। এখন কথা হচ্ছে, অযথা আপনি একটা রুব্রিক নেওয়ার অর্থ হচ্ছে আপনি সেখানে থাকা হাইয়েস্ট গ্রেডগুলোকে টেনে আগে নিয়ে আসা, অযথা। অর্থাৎ আপনি যদি এটা ছাড়া রেপার্টরি করতেন, তাহলে এই যে 3 গ্রেড করে 2 গ্রেড করে যে ওষুধগুলো পেয়েছে, সেগুলো হয়তো অযথা সামনের দিকে চলে আসার প্রবণতাটা কম থাকতো। একটা প্রবণতা, এটা যারা রেগুলার রেপার্টরি ইউজ করেন, যারা রেপার্টরি নিয়ে যারা চিন্তা করেন, গবেষণা করেন, তারা এই ব্যাপারটা জানেন যে হোমিওপ্যাথিক রেপার্টরি ব্যবহারের একটি বড় আমাদের অসুবিধা, যা এখন পর্যন্ত একদম একমাত্র বিতল কাজ কম্পাস ছাড়া
বিদুল কাজ কম্পাসে ব্যাপারটা অন্যভাবে ম্যানেজ করা হয়। আদারওয়াইজ অন্য কোনো রেপার্টরিতে বা কোনো সিস্টেম বা মডিউলে এই প্রবলেমটার ঠিক সলিউশন করা যায়নি, যে এই সামনের দিকে পলিক্রেস্টগুলো চলে আসার প্রবণতা যায়নি। কাজেই এই ব্যাপারে একটা বিশেষ সতর্কতা চিকিৎসককে অবলম্বন করতে হয়, যে অযথা একটা রুব্রিক যেন না ঢুকে, অযথা যেন ওয়েটেজ বৃদ্ধি না হয়, তাতে একটা অযথা কিছু ওষুধ ভুল পিকচার নিয়ে সামনে এসে বসে থাকে, অযথা আপনাকে কম্পেয়ার করতে হয়। যাই হোক, রেপার্টরি ব্যবহার করতে করতে এই ব্যাপারটিতে আপনাদের অভিজ্ঞতা আসবে, তবে এই কথাটা মনে রাখা উচিত। একটা ব্যাপার বললাম। দ্বিতীয়ত, যে অতিরিক্ত বড় রুব্রিক ব্যবহার করা, অ্যাকচুয়ালি আদর্শ রুব্রিক হচ্ছে মানে যেখানে 15 থেকে 20টা ওষুধ থাকে, এটা হচ্ছে আদর্শ রুব্রিক। আমরা 60-70টা যাই অনায়াসে, 100টা যাই। 100টা গেলে অ্যাকচুয়ালি অনেক চিন্তা ভাবনা করে নিতে হয়। যেখানে 100টা ওষুধ আছে, চিন্তা ভাবনা করা উচিত যে আমার কতটুকু গুরুত্বপূর্ণ, এটা চিন্তা ভাবনা করা উচিত। কাজেই বেশি বড় রুব্রিক হ্যাঁ দরকার পড়লে তো অবশ্যই নেবেন, প্রাসঙ্গিক হলে অবশ্যই নেবেন, কিন্তু we have the tendency to avoid the rubric with huge remedies। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং দ্বিতীয়ত, অতিরিক্ত ছোট রুব্রিক নেওয়া আমাদের রেপার্টরির একটি সতর্কতা একদম শুরু থেকে, যে কোনোভাবে যেন প্রাসঙ্গিক ওষুধ বাদ না পড়ে, প্রাসঙ্গিক ওষুধটা যেন বাদ না পড়ে, এটা একটা গুরুত্বপূর্ণ। সাপোজ আপনি একটা ওষুধ নিলেন, একটা রুব্রিক আপনি নিলেন, ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট ইন প্রপার প্লেস। আমরা ওষুধ পাবো 5টা। এটা কি? এটা হচ্ছে যে একজন রোগী এমন কিছু ওসিডির মতো, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মতো প্রবলেম থাকে, যেখানে রোগী আপনি ধরেন তার চেম্বারে গিয়েছেন বা তার অফিসে গিয়েছেন, সেখানে একটা চায়ের কাপই সাপোজ ছিল, আপনি সেই চায়ের কাপটা কোনো কারণে একটু সরিয়েছেন, পেপার ওয়েট ছিল, আপনি সেটা হাতে নিয়ে একটু দেখেছেন, এসে আপনার দিকে তাকিয়ে আছে, এবার আপনি সেটা রাখলেন, সেটা আগের জায়গায় কিন্তু রাখেননি, সে আবার তার আগের জায়গায় নিয়ে রেখে দেবে। অর্থাৎ শুধু তাই না, আর অনেক কিছু আছে, তার ব্যবসা বাণিজ্য কাজকর্ম অনেক কিছু, অনেক ব্যাপারে এটা দেখা দিতে পারে যে ঠিক এক্সাক্ট যেভাবে আছে সেভাবে রাখতে হয়, তার যতক্ষণ পর্যন্ত মনে শান্তি পায় না। এই রুব্রিকের অর্থ হচ্ছে এটা। তারপরে সেটা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে সেটা আমরা ম্যানিফেস্টেড হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে রুব্রিকটা, এই মাত্র 5টা ওষুধ, there is a lot of possibility that you will miss the related remedy of the patient if you use this rubric। এই রুব্রিকটি ব্যবহার করলে পসিবিলিটি থাকে, হতে পারে যে এই পেশেন্ট আসলে এই 5টা ওষুধ না, এর বাইরের কোনো ওষুধের সাথে ওষুধ তার জন্য প্রযোজ্য। শুরুতেই আপনি যদি বা যে কোনো সময়ই যদি শুধুমাত্র এই রুব্রিকের উপরে নির্ভর করেন, সেক্ষেত্রে মিসলিডিং হওয়ার একটা সিরিয়াস পসিবিলিটি থাকবে। এর চাইতেও ছোট ছোট রুব্রিক আছে, 1টা-2টো ওষুধ পাওয়ার পরে মনে হবে আরে কাজ হয়েছে আমার। একটা উদাহরণ দিচ্ছি, আপনারা যদি ফাটকের রেপার্টরিতে যান, সেখানে দেখবেন যে কোথাও ব্যথা করছে, সেখানে যদি চাপ দেওয়া হয় ঢেকুর আসে, ঢেকুর আসার পর ব্যথাটা একটু হ্রাস পায়, বা সেটা হ্রাস পেলো বা না পেলো, ঢেকুর আসার একটা ব্যথার জায়গায় চাপ দিলেন, ঢেকুর আসলো, কি অদ্ভুত একটা লক্ষণ। এবং তার ওষুধও পাবেন, আপনি বোরাক্স ওষুধও পাবেন। কিন্তু আমি প্র্যাকটিক্যালি ইউজ করে দেখেছি, আমি এই রোগী পেয়েছি কয়েকটা। অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার জীবনে আমি কয়েকটা পেয়েছি। তো যাই হোক, আপনি যদি এবার এই পার্টিকুলার রুব্রিকটি ব্যবহার করে শুরুতেই এটাকে গুরুত্ব দিয়ে বোরাক্স দিতে থাকেন, মোস্ট অফ দ্য পেশেন্ট ওয়ন্ট রেসপন্স। বেশিরভাগ রোগীতে আপনি কোনো রেসপন্সই পাবেন না, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। অর্থাৎ এই পার্টিকুলার রুব্রিকের আরো ওষুধ আছে যা আমরা এখনো জানি না। কোন একটা রোগীকে দেওয়ার পর আবার সেটা আমাদের রেপার্টরিতে ইনক্লুড করতে হবে, ইনকমপ্লিট রুব্রিক।
কিন্তু প্রথমে মনে হবে অদ্ভুত একটি লক্ষণ পেয়েছি, এটা ব্যবহার করবো, রোগী ভালো হয়ে যাবে, ব্যাপারটা এত সহজ নয়। তো কাজেই আমাদের শুরু থেকেই লক্ষ্য রাখতে হয় যে অতিরিক্ত ছোট রুব্রিক নিয়ে আমরা যেন ওষুধকে এক্সক্লুড করে না ফেলি, দ্বিতীয় সতর্কতা। তো কাজেই এই অতিরিক্ত বড় রুব্রিক এবং অতিরিক্ত ছোট রুব্রিক এই দুটো ব্যাপারকে আমাদের অ্যাভয়েড করতে হবে। আরো একটা ব্যাপারকে শুরু থেকে অ্যাভয়েড করতে হবে, তা হচ্ছে দ্য ইউজ অফ প্যাথোলজিক্যাল রুব্রিক। প্যাথোলজিক্যাল রুব্রিক বলতে আমি কি বোঝাচ্ছি? প্যাথোলজিক্যাল রুব্রিক বলতে আসলে তো সবই প্যাথোলজি, সমস্ত সিমটমসই ব্যক্তির প্যাথোলজি, কিন্তু ইন দ্য কমন সেন্স অফ মেডিকেল টার্ম প্যাথোলজি বলতে টিস্যু চেঞ্জ বা কোন একটা ডায়াগনোসিসকৃত রোগাবস্থাকে বোঝায়। একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ একজন পেশেন্টের ক্যান্সার হয়েছে লিভারে, আমাদের বা একজন পেশেন্টের ডায়াবেটিস হয়েছে, অথবা নেফ্রাইটিস হয়েছে। আমাদের একটা প্রবণতা থাকে রেপার্টরি করার সময় শুরুতেই, আরে লিভার ক্যান্সার হয়েছে সেটা আগে নেব না, লিভার ক্যান্সার হয়েছে সবার আগে লিভার ক্যান্সার রুব্রিক, লাইপোমা সবার আগে লাইপোমা রুব্রিক। এটা আমাদের কয়েক ধরনের দুর্বলতাকে বোঝায়। প্রথম কথা হচ্ছে আমরা হোমিওপ্যাথির প্রিন্সিপালস বুঝিনি, মূলনীতি বুঝিনি, কর্মপদ্ধতি বুঝিনি, রেপার্টরি বুঝিনি। যদি কেউ এই প্রবণতা থাকে, এটা খুব টেম্পটিং অ্যাকচুয়ালি, এই প্যাথোলজিক্যাল রুব্রিক ব্যবহারের প্রবণতাটা সাংঘাতিক টেম্পটিং। শুধু তাই নয়, এই রুব্রিকের ব্যবহারে এটা নিয়ে অনেক চিন্তার বিষয় রয়েছে। এই রুব্রিকটা আপনি কেন ব্যবহার করবেন বলুন আমাকে। কোনো পেশেন্টকে আমাদের প্রবিং এর সময় কি ওষুধ খাইয়ে এই পর্যায়ে ধরেন লিভারে ক্যান্সার বানানো হয়েছে, আমাদের যে নিয়ম, আমাদের চিকিৎসক এবং শিক্ষার্থীরা খুব সহজেই বুঝতে পারবেন, কোনো রোগীকে আপনি ওষুধ খাইয়ে খাইয়ে কি লিভার ক্যান্সার বানিয়েছেন? প্রুভিং করার সময় আমাদের ইতিহাসে আছে ওই পর্যায়ে প্রুভিং কখনোই করা হয় না। কোনো পেশেন্টকে ওষুধ খাইয়ে খাইয়ে কি ডায়াবেটিস তৈরি করা হয়েছে? আমাদের রুলস তো যে ওষুধ খাইয়ে যে রোগটি হবে তাকে সেই ওষুধ দিয়ে আরোগ্য করতে হবে, সিম্পলি বললাম। তো এই ঘটনাটি আপনি ওষুধ খাইয়ে খাইয়ে ডায়াবেটিস, ওষুধ খাইয়ে খাইয়ে ক্যান্সার কি কোনোদিন বানিয়েছেন? বানাননি তো। তাহলে এই রুব্রিকগুলো কোথা থেকে আসলো সেই প্রসঙ্গে আমি আবার পরে যাব। এই প্রসঙ্গে আরো ডিটেল সতর্কতা আছে, অনেক ডিটেল আলোচনা আছে। ধারাবাহিকভাবে আমার এই রেপার্টরি সংক্রান্ত সিরিজটি আপনারা পাবেন, কাজেই সবই আমার আলোচনায় চলে আসবে। কিন্তু আপাতত শুধু মনে রাখুন যে এই রুব্রিকগুলো সারা জীবনই ইনকমপ্লিট রুব্রিক, চিরজীবনই ইনকমপ্লিট, এটা কোনোদিন আসলে কমপ্লিট হওয়ার পসিবিলিটিও নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোনো নিশ্চয়তা নেই যে আপনার ওই রুব্রিকে থাকা ওষুধগুলোর মধ্য থেকেই রোগীর ওষুধ রয়েছে, কোনো পসিবিলিটি নেই। কাজেই এটা শুরুতে ব্যবহার করা বড় ধরনের ভুল, মানে মোস্ট অফ দ্য টাইম ইটস এ গ্রেট ফলাসি, এটা বড় ধরনের ভুলের মধ্যে পড়ে যাবেন। আমাদের হোমিওপ্যাথির মূলনীতিও এই ব্যাপারটিকে, এই প্যাথোলজিক্যাল রুব্রিক বা টিস্যু চেঞ্জকে বা এই গ্রস অ্যানাটমি বা গ্রস ফিজিওলজিক্যাল চেঞ্জগুলোকে রেপার্টরিতে শুরুতে গ্রহণ করাকে একসেপ্ট করে না। কারণ হচ্ছে লিভার ক্যান্সার এই শব্দটা আসলে কোনো স্বাতন্ত্রতা বোঝায় না, বোঝায় একটা রোগ, এবং শত শত লক্ষ লক্ষ মানুষের লিভার ক্যান্সার হচ্ছে হয়তো ভবিষ্যতে তো হবে, যেহেতু আমরা এটা ফেরাতে পারিনি এখন। তো কাজেই এটা কোনো ধরনের স্বতন্ত্রতা নয়, কিন্তু হোমিওপ্যাথিতে আমাদেরকে ব্যক্তির স্বতন্ত্রতা, রোগের স্বতন্ত্রতা, অর্থাৎ ওই লিভার ক্যান্সার আলাদা কিছু নয়। লিভার ক্যান্সারের সাথে যদি আপনি কোনো বিশেষ কিছু দেখেন, আমরা সাধারণভাবে বলতে পারি একজন লিভার ক্যান্সারের রোগীর সাধারণভাবে পেটে মানে বাউল মুভমেন্টের ডিস্টারবেন্স থাকবে, এবং বাউল মুভমেন্টের বেলায় দেখা গেল তার আর্জলেস কনস্টিপেশন, তার পায়খানার বেগ হয় না। দ্যাটস দ্য ইন্ডিভিজুয়ালাইজিং ফ্যাক্টর অ্যান্ড ইউ ক্যান কপি ইট। আপনি এবার আপনার রেপার্টরিতে কনস্টিপেশন আর্জলেস নিতে পারেন, অর্থাৎ বেগহীন পায়খানা নিতে পারেন, মানে পায়খানার বেগ হয় না, নিতে পারেন।
কারণ এটা শত শত লিভার ক্যান্সারের সাথে তার একটা বিশেষ বৈশিষ্ট্যকে তুলে ধরলো, রাইট? কিংবা তার শরীরে ক্যান্সারের সাথে সাথে একটা চুলকানি হচ্ছে যেখানে কোনো ইরেপশন থাকে না, আপনি কাজ করতে পারেন। কিন্তু জন্ডিস দেখা দিয়েছে, খুব সাধারণ লক্ষণ, জন্ডিস দেখা দিয়েছে, শত শত লিভার রোগীতে জন্ডিস দেখা দিচ্ছে, হয়তো কারো কারোর মধ্যে দেখা দিচ্ছে না, এবং সেই সাথে জন্ডিসে এক গাদা ওষুধ, আপনি এ দিয়ে কোনো সুবিধা পাবেন না। তো কাজেই আমাদেরকে সেই ব্যক্তির প্যাথোলজিক্যাল রুব্রিক কোনো হেল্প করে না। আপনারা জানেন যে খুব ডিফিকাল্ট কেস সায়েন্স ক্লিনিকে আরোগ্য হয়েছে এ পর্যন্ত, প্রচুর সংখ্যক কেস তো আমি শেয়ার করেছি, কেস রিপোর্ট করেছি এবং করছি, বিভিন্ন স্টুডেন্টদের মধ্যে প্রেজেন্টেশন করছি, ওয়েবিনারে প্রেজেন্টেশন করছি, ভিন্ন ভিন্ন কেসগুলো আমি কঠিন কঠিন কেস আমার ওয়েবসাইটে আছে, ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি, সাক্ষাৎকার নিয়েছি। তো এই কেসগুলোর দিকে যদি আপনি লক্ষ্য করেন, এই এই সিরিয়াস প্যাথোলজি সেখানে আপনি দেখতে পাবেন। কিন্তু আপনাদেরকে বলছি, তাদের রিপার্টাইজেশন আমার কাছে সংরক্ষিত আছে, বা আমি প্রেজেন্টেশনও করি অনেক সময়। সেখানে আপনারা প্যাথোলজিক্যাল রুব্রিক প্রায় অন্তত পক্ষে শুরুতে তো পাবেনই না, শেষে হয়তো চেক করার জন্য, অনেক সময় চেক করার জন্য যে বিরাজিত রুব্রিকটিতে সেই ওষুধটি আছে কিনা, আমি যে ওষুধটিকে সন্দেহ করছি। তো একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই প্যাথোলজিক্যাল রুব্রিকের ব্যাপারে, শিক্ষার্থী এবং চিকিৎসকগণ। প্রুভিং করে কারোর ডায়াবেটিস, অমুক ওষুধের ডায়াবেটিস, এটা হয়নি, তাহলে রেপার্টরিতে কিভাবে এসেছে? একজন প্রথমে, তারপর 2 জন, তারপরে 5 জন, 10 জন ডাক্তার ডায়াবেটিসের রোগী আরোগ্য করেছেন হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে। এবার যে ওষুধে আরোগ্য হয়েছে তাকে রেপার্টরিতে পরবর্তীতে একাধিক ডাক্তার কনফার্ম করার পর তার রেপার্টরিতে ইনক্লুড হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে প্রথম 10 জন ডাক্তার যারা রেপার্টরিতে ডায়াবেটিসের কোনো রুব্রিকই নেই, সেখানে ডায়াবেটিসের রোগীকে ওষুধ দিয়ে ভালো করলেন, তারা কোন রুব্রিক ব্যবহার করেছেন? আপনি যদি ডায়াবেটিসের রোগী ভালো করতে চান, তার জন্য রেপার্টরি করতে চান আরোগ্যকারী ওষুধটাকে বের করার জন্য, তাহলে আপনাকে সেই রুব্রিকটা ব্যবহার করতে হবে। সেই রুব্রিকগুলো ব্যবহার করলে হয়তো, মানে সেই নীতিমালা অনুসরণ করে রুব্রিক ব্যবহার করলে আপনি হয়তো এমন ওষুধে গিয়ে পৌঁছাবেন যা আজকেও রেপার্টরিতে অন্তর্ভুক্ত করা হয়নি, আপনার রোগীকে দিবেন, আপনার রোগী ভালো হবে, আরোগ্য হবে। একটা উদাহরণ দিচ্ছি, যে কিছুদিন আগে আমি ওয়েবিনারে শেয়ার করলাম, গ্লুকোমার একটা রোগী ভালো হলো নেট্রাম আর্সে। গ্লুকোমাতে নেট্রাম আর্স আপনি পাবেন না কোথাও, কোনো রেপার্টরিতেও পাবেন না, কোনো ম্যাট্রিয়া মেডিকাতেও পাবেন না। কিন্তু এরকম ভাবে আরো 5 জন ডাক্তার যদি গ্লুকোমাকে নেট্রাম আর্স দিয়ে ভালো করতে পারেন, তখন আমরা সবাই সাপোর্ট করতে পারবো এবং রেপার্টরিতে নেট্রাম আর্সকে গ্লুকোমার সাব হিটিং এ ঢোকাতে পারবো। মানে এবারে অন্য ডাক্তাররা জানবেন নেট্রাম আর্স, কিন্তু the netram arts will help a few people thereafter। কারণ অন্য ওষুধের বৈশিষ্ট্যযুক্ত গ্লুকোমা বা অন্য ওষুধের রোগীদের গ্লুকোমা হবে, একজনের হয়তো পালসিটিলাতে হবে, একজন ফসফরাস, একজনের ফাইজোস্টিগমাতে হবে, তো তাদেরকে সেই ওষুধগুলো দিয়েই ভালো করতে হবে। আপনি যদি মনে করেন ও নেট্রাম আর্স রুব্রিক পাওয়া গেছে এতদিন পরে, বাস যত গ্লুকোমার রোগী আসবে সবাইকে আমি নেট্রাম আর্স দিতে থাকবো, ও আপনার 5% রোগীও ভালো হবে না। এই কারণে নীতিমালা প্যাথোলজিক্যাল রুব্রিকের বেলায় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, এবং কখনোই প্যাথোলজিক্যাল রুব্রিক দিয়ে ট্রিটমেন্ট শুরু করা যাবে না। আপনি জাস্ট চেক করতে পারেন, আপনার ওষুধ সিলেকশনের পর আপনি চেক করতে পারেন, যদি প্যাথোলজিক্যাল রুব্রিকটিতে থাকে দেন ইউ উইল গেট এ সামহাট এক্সটেন্ডেড কনফিডেন্স, মোর কনফিডেন্স, রাইট? আপনি আরেকটু কনফিডেন্স অনুভব করবেন, এর বেশি কিছু আসলে প্যাথোলজিক্যাল রুব্রিক আপনাকে হেল্প করবে না। তো এই আজকে আমার এই 3টা সতর্কতার ব্যাপারে বললাম রেপার্টরি ব্যবহারের ক্ষেত্রে। প্রথম সতর্কতা, অতিরিক্ত বড় রুব্রিক ব্যবহার না করা। মানে ব্যবহার করতে পারবেন না ব্যাপারটা এরকম নয়, আসলে প্রত্যেকটা কেস স্বতন্ত্র, প্রত্যেকটা কেসে আলাদাভাবে চিন্তা করতে হয়, রেপার্টারাইজেশন সিস্টেমটাও আলাদা হয়।
কিন্তু কিন্তু ইন জেনারেলি মোস্ট অফ দ্য টাইম ইউ ক্যান ইউজ, মানে ইট উইল নট বেনিফিটেড টু ইউজ দ্য এ লার্জ রুব্রিক, কখনো মানে আমাদের অ্যাভয়েড করাটাই বেটার দেন অতিরিক্ত ছোট ছোট রুব্রিকের ব্যাপারে আরো বেশি সতর্ক। হ্যাঁ, আপনি এটা রেপার্টরিতে একটা নোটে রাখতে পারেন এবং এটা আপনি ভিন্নভাবে বিবেচনা করতে পারেন যে এই পার্টিকুলার ওষুধটার রুগীকে কভার করে কিনা, বা আবার যে এখন পরবর্তীতে আপনি যে রেপার্টরিটা করলেন সেখানে সাপোর্ট করে কিনা। কিন্তু শুরুতে এটা নেওয়া সাংঘাতিক ভুল হবে এবং বেশিরভাগ কেসে আপনি ফেল করবেন যদি এটা শুরুতে নেন। আর সবচাইতে বেশি সতর্ক থাকতে হবে প্যাথোলজিক্যাল রুব্রিকের বেলায়, কারণ এটা খুব টেম্পটিং। আমি বললাম আমার পেশেন্টের লিভার ক্যান্সার হয়েছে, আমি এটা কেন নেব না, আমার রুব্রিক আছে। আমার পেশেন্টের হাইপার টেনশন, কেন আমি এটা নেব না, রুব্রিক আছে। আমার পেশেন্টের হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম, কেন আমি নেব না, রুব্রিক আছে। কিন্তু নিলেন এবং মোস্ট প্রবাবলি ইউ উইল ফেল দ্য কেস। তো এই হচ্ছে আজকের জন্য এটুকু। অ্যাকচুয়ালি অনেকগুলো ভিডিও লাগবে পুরো রেপার্টরির সতর্কতাগুলো উল্লেখ করতে, এবং সেই সাথে রেপার্টরি সংক্রান্ত আপনাদের জিজ্ঞাসা, রেপার্টরি করার পদ্ধতির কোন ব্যাপারগুলোকে আপনাদের জানা দরকার। অ্যাকচুয়ালি এক ভিডিওতে তো সব সম্ভব নয়, ক্রমান্বয়ে রেপার্টরি আমার একটা প্লেলিস্ট, এবং এগুলোতে ক্রমান্বয়ে আপনারা এই সমস্ত কিছুই পাবেন। আমি এটাকে ফ্লাওয়ারিশ করব, ইট উইল বি এনরিচড, অ্যান্ড আপনারা ইনশাল্লাহ আপনাদের সমস্ত জিজ্ঞাসার উত্তরই ক্রমান্বয়ে পাবেন। কাজে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে থাকতে ভুলবেন না। অনেক কিছুই পেতে যাচ্ছেন রেপার্টরি সম্বন্ধে, এটা আমি বলতে পারি, যা হয়তো আগে কখনোই আপনারা শোনেননি। তো পুরোটা সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, আমরা একসাথে থাকবো, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমার কথা এখানেই সমাপ্ত করছি। আগামী ভিডিওতে আরো কয়েকটা সতর্কতা নিয়ে ক্রমান্বয়ে আমি উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।